ওকে, তো দেখতে শুনতে ঠিকঠাক পাওয়া যাচ্ছে, আশা করি কোনো প্রবলেম নেই এত দূর পর্যন্ত। এত দূর মানে এইটুকু তো পড়ালামই। তো বিষয়টা হচ্ছে যে একটু হয়তো আমি বিষয়টার সাথে একটু অবগত কম, এটা তোমাদের আগের ক্লাসটাতে, ইন্ট্রোডাকশন ক্লাসটা তো আমি বলেছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে শিখে যাব এবং তোমাদেরকে ঠিকঠাকভাবে ডেলিভার করতে পারবো, কোনো প্রবলেম হবে না। ওকে, চলো, তো তাহলে ক্লাসটা শুরু করা যেতে পারে, কোনো প্রবলেম নেই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনা টপিক জিরো টু হিরো ফিজিক্স ফাউন্ডেশন ব্যাচ ক্লাস 11 সেমিস্টার 2। এটা প্রথমও বলেছিলাম যে এটাকে চেঞ্জ করা হয়নি, বাট এটাকে আমার চেঞ্জ করা উচিত। স্লো চলছে কেন? এই তো মুশকিল, হেঁটে গেল। দাঁড়াও, একটু দাঁড়াও, হ্যাঁ একটু ধৈর্য ধরতে হবে, নাহলে কিন্তু মুশকিল। আচ্ছা, তোমাদেরকে আজকে যেটা পড়াবো তাকে এটা লোডিং হোক, আমি ততক্ষণে আমি তোমাদেরকে বলি বিষয়টা কি পড়বো না পড়বো। ক্লিয়ার অল, রিনেমড, রিমাইন্ড মি দ্য নেক্সট টাইম, এটাই তো পড়াবো। হ্যাঁ, চলে এসছে মোটামুটি, কিছু বাদ যায়নি আশা করছি, না সবকিছু ঠিকঠাক আছে। বোর্ডটাকে একটু চেঞ্জ করে নিই তাহলে সুবিধা হবে। বোর্ডটাকে আমি কালো রাখতে পছন্দ করছি। ওকে, বাকি সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। চলো, তো আজকে যে বিষয়টা তোমাদেরকে পড়াবো সেইটা হচ্ছে ক্লাস 11 সেমিস্টার 1। যদিও এটা প্রথম ক্লাসে বলেছিলাম একবার যে এটা সেমিস্টার 1 হবে না, এটা সেমিস্টার 2 হবে না, এটা কিন্তু হবে সেমিস্টার 1। এটা একটু অ্যাডজাস্ট করে নিও, এটা হবে সেমিস্টার 1। সেমিস্টার 1 ক্লাস 11 তার একদম প্রথম সেমিস্টার, একদম বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা সদ্য মাধ্যমিক কমপ্লিট করে পরে উচ্চ মাধ্যমিকে সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করছে এবং চোখে একটা ভীষণ বড় রকমের স্বপ্ন রয়েছে যে আমি একটা ভালো ক্লাস 11 বা 12 এর পর আমি কিন্তু ভালো একটা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কিংবা আরো যাবতীয় যে আহ, ব্যাপারগুলো রয়েছে সেখানে আমি একটা ভালো ফল, ভালো সাকসেসফুল ফিউচার কিন্তু আমি ডেভেলপ করতে পারবো বা অ্যাকোয়ার করতে পারবো, সেই বিষয়টা। তো এইখানে এর আগের যে তোমাদের লাইভ ক্লাসটা আমি নিয়েছিলাম, আমি এবং তোমাদের কেমিস্ট্রি টিচার তুষার স্যার, সেটা যে করেছিলাম সেখানে আমি তোমাদেরকে উল্লেখ করেছিলাম যে আমরা তোমাদেরকে কি কি ঠিক দিতে যাচ্ছি। আশা করি সেই পুরো লাইভ ক্লাসটা তোমাদের দেখা হয়ে গেছে, কোনো অসুবিধা আশা করছি নেই। এবার যদিও এই লাইভ ক্লাসটা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা সেটা পেয়ে যাবে। এবার এখানে যে থাম্বনেলটা করা আছে সেখানে ইন্ট্রোডাকশন করা আছে, ইন্ট্রোডাকশন তোমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে, বাট এটাকে আমি চেঞ্জ করতে ভুলে গেছি, সরি ফর দ্যাট। সেই কারণেই আমি প্রথম থেকেই একেবারে বিষয়টা নিয়ে আলোচনা করব, কোনো প্রবলেম এতদূর পর্যন্ত তোমাদের হবে না। মানে যদি আগের ইন্ট্রোডাকশন ভিডিওটা নাও দেখে থাকো তাতেও কোনো অসুবিধা হবে না। ওকে, তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার 1 সেটা ভীষণ ভালো চলছে। তোমাদের এক্সাম মোটামুটি 8 সেপ্টেম্বরের নাগাদ হতে পারে। ওকে, তো গত ক্লাসের পিডিএফ আমি কিন্তু আপলোড করিনি, বিকজ সেটা আমি ডিলিট করে ফেলেছিলাম অ্যাকচুয়ালি। তো যেটা বলেছিলাম গত ক্লাসে, ক্লাসে লাইভে তো অবশ্যই দেখে নিয়েছো, কিন্তু যেহেতু এখানে আমি একটা স্লাইড নিয়ে নিয়েছি, আমি বিষয়গুলো আরে একটু শর্টলি ডিসকাস তোমাদের সাথে আমি করতেই পারি। শর্টলি ডিসকাস, একদম একটুর মধ্যে যদি জিনিসটাকে আমি তোমাদের সামনে তুলে ধরি তাহলে বিষয়টা কিছুটা এরকমই দাঁড়াবে যে আমি এবং তোমাদের কেমিস্ট্রি স্যার, কেমিস্ট্রি প্লাস ফিজিক্স, এই দুটোর ভিত্তিতেই তোমরা বেশ কিছুগুলো জিনিস আমাদের কাছে পেতে যাচ্ছ। প্রথমত হচ্ছে আমাদের যে জিরো টু হিরো ব্যাচটা আছে সেটা কন্টিনিউ থাকবে, তাতে কোনো প্রবলেম হবে না। সেটা ক্লাস 11 এবং 12 এর উপরে বেস করে, অর্থাৎ তোমাদের স্কুলের এবং উচ্চ মাধ্যমিক এই দুটোর উপরে বেস করে জিনিসটাকে, কোর্সটাকে সেইভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। ওকে, এটা হচ্ছে বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে ছেলে মেয়েদের জিরো টু হিরো পড়ার পরেও অত্যাধিক সন্ধান প্রিয় থাকবে, অর্থাৎ যারা জেইর জন্য, যারা নিটের জন্য অলরেডি প্রথম থেকে প্রিপারেশন করতে চাইছো, তাদের জন্য থাকবে প্রত্যেকটা ক্লাস এন্ড করার পর, প্রত্যেকটা চ্যাপ্টার এন্ড করার পর অ্যাকচুয়ালি বলা উচিত, প্রত্যেকটা চ্যাপ্টার এন্ড করার পর সেই চ্যাপ্টার থেকে যা যা পিওয়াই কিউজ এসেছিল আগামী বেশ কতগুলো বছরে, অর্থাৎ তোমাদেরকে নিট এবং জয়েন্ট মুখী করে তোলা হবে। এটা তোমাদের কেমিস্ট্রিতে হবে, ফিজিক্সও হবে। এর পাশাপাশি তোমাদেরকে যে কমিটমেন্ট গুলো করা হয়েছিল সেটা হচ্ছে এনসিআরটি ওয়ান লাইনার, অর্থাৎ ধরে ধরে পড়ানো হবে। এনসিআরটি ওয়ান লাইনার, এনসিআরটি যে বই রয়েছে ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্লাস 11-12 এর, তো সেটাকে ধরে ধরে তোমাদের সামনে উপস্থাপন করা হবে, বিকজ জয়েন্টে এবং নিটের ক্ষেত্রে আমাদের কিন্তু এই এনসিআরটি বইটা কিন্তু অনেক বেশি মাইনে রাখে। এটাও তোমরাও জানো, তোমরাও আমার সাথে একমত হবে এটা। এবং তার প্যারালালি তোমাদের একটা ওই মেন্টরশিপ সেশন, যেটা যে স্যার এরপর কি করব,
পড়াশুনো হচ্ছে না, সেই ধরনের যারা যোগাযোগ রাখতে চাও, যারা জিনিসটাকে নিয়ে আলোচনা করতে চাও আমাদের সামনে, কিংবা আমাদের কিছু অ্যাডভাইস পেতে চাও, তাদের সাথে আমরা ডিরেক্টলি কথা বলবো। সেইটা কথা বলা হতে পারে, যেমন তোমাদের ইনস্টাগ্রামে কথা বলতে পারো, যেমন তোমরা ফেসবুকে কথা বলতে পারো, কি চাই তোমরা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো, কি টেলিগ্রামে কথা বলতে পারো, কি চাই তোমরা আমাদের সাথে কমেন্ট সেকশনের মাধ্যমে অর্থাৎ ইউটিউবের মাধ্যমে কথা বলতে পারো। এই বিষয়গুলো কিন্তু আলোচনা হয়েছিল গত লাইভ ক্লাসে। এগুলো ক্লিয়ার হয়েছে? অলরেডি কেমিস্ট্রির কিন্তু 3টে ক্লাস করা হয়ে গেছে। 3টে ক্লাস কিন্তু তোমাদের দেওয়া হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা ফিজিক্সটাকে নিয়ে আলোচনা করব এবং ফিজিক্সের যে আমাদের ভৌত রাশি, সেই ভৌত রাশি রিলেটেড জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করব। এটাও তোমাদেরকে গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম, যেটা ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, তাই তো? বোঝা গেল নিশ্চয়? পুরো জিনিসটা, পুরো যে ট্র্যাকটা, পুরো রোড ম্যাপটা বুঝতে পারা গেল যে আমরা ঠিক ঠিক কি করতে যাচ্ছি। আফটার অল সে প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে পরিষ্কার না হলে পড়তে পারবে না, বুঝতে পারবে না, তখন শুধুমাত্র দৌড়ে বেড়াবে, এই চ্যানেল থেকে ওই চ্যানেল, ওই চ্যানেল থেকে সেই চ্যানেল, এইরকম শুধুমাত্র দৌড়ে বেড়াবে, আর কিছু কিন্তু হবে না লাভের লাভ। এই হচ্ছে বিষয়। তবে পুরো জিনিসটাকে আমি একটু বক্স করে দিই। এইটা হলো বিষয় তোমাদের কাছে। ওকে, এই জিনিসটা আমরা আগামী দিনে এইভাবেই কিন্তু পড়াশোনাটা করব। ঠিক আছে? বোঝা গেছে? কোনো প্রবলেম নেই, বুঝতে পারা গেছে? চলো নেক্সট আমাদের যেটা সিলেবাস রয়েছে, সে সিলেবাসটা আগের ক্লাসে আমি আলোচনা করে দিয়েছিলাম যে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্টের মধ্যে কি কি আমাদেরকে পড়তে হবে, আমাদের সেখানে মার্কস কত থাকছে, এই ইত্যাদি বিষয়গুলো। আমি সাদা কালার কেন নিয়েছি ইয়ার, এই সেই ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। ক্লিয়ার আছে? সেটাও নিয়ে কোনো প্রবলেম নেই এবং সেই রিলেটেডই আমি তোমাদেরকে পড়াবো। যেটা পড়াবো সেটা তোমাদের অবভিয়াসলি উচ্চ মাধ্যমিক মানে 11-12 মিলিয়ে বলছি, স্কুলের যে 11th এবং 12th সেমিস্টার সিস্টেমের নতুন সিলেবাসের প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্ন অনুযায়ী পড়াবো। দুশ্চিন্তার কোনো কারণ নেই। এতদিন পর্যন্ত ছায়া প্রকাশনী খেলাটা বন্ধ, এখন আমাদের পালা এসেছে থিওরি করানোর, কারণ তোমাদের এটাই দাবি ছিল, স্যার অনেকদিন ছায়া প্রকাশনী করালেন, এবারে আপনি ঝাঁপ দিন থিওরিতে। থিওরি একটা ভালো করে পড়ান, যেখানে ওই 0 টু হিরো টাইপের ফাউন্ডেশন ব্যাচ একদম সেটা থাকবে এবং সেটা ফ্রি থাকবে। ওকে, তাহলে চলো নেক্সট যাওয়া যাক। টপিক যেগুলো এই অধ্যায়ে আমাদেরকে কভার করতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ফিজিক্স, ফিজিক্স কি। 2 নাম্বার হচ্ছে রিলেশনশিপ বিটুইন ম্যাথস অ্যান্ড ফিজিক্স, ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার ক্লাসিফিকেশন, ইউনিটস অ্যান্ড দেয়ার classification, dimension and dimensional analysis, significant figure, rounding off, order of magnitude, error detection বা error calculation, complete. এবার অনেকেই বলতে পারো যে এটার সাথে স্ক্রিউ গেজ থাকে, পারো তো বলতে? বলবে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা যেটা পাবে না সেটাকে নিয়ে বড় করে দেখবে, যেটা পেলো, যেটা হাতের সামনে পাচ্ছে সেইটাকে নিয়ে চর্চা করবে না। এবং তোমাদের এর পাশাপাশি একটা জিনিস নিয়ে চর্চা থাকবে, ভার্নিয়ার ক্যালিপার্স। এই দুটো নিয়ে তোমাদের চর্চা থাকবে। বানান ভুল হলে আমায় একটু ক্ষমা করে দিও। এই হচ্ছে ব্যাপার। এই দুটো বিষয় নিয়ে তোমাদের কিন্তু মাথা ব্যথা থাকবে। এবার একটা কথা বলি, এই দুটো রিলেটেড যে কথাবার্তা বা এই দুটো রিলেটেড যে পড়াশুনো, এই পড়াশুনোগুলো কিন্তু তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ক্লাস 11th প্র্যাকটিক্যালে এটা কিন্তু দরকার পড়ে। প্র্যাকটিক্যালে যখন তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে 1 বছর পরে, তখন কিন্তু তোমাদের দরকার পড়ে। এবার স্যার প্র্যাকটিক্যালে দরকার পড়ে বুঝলাম, কিন্তু আপনি বললেন যে জয়েন্টের, নিটের এইগুলোর পিওয়াইক ইউজ করাবেন, তাহলে এখানেও তো দরকার পড়বে। অবভিয়াসলি দরকার পড়বে, কথাটা ভুল না, কথাটা একেবারেই ঠিক, ঠিক দরকার পড়বে। কিন্তু আমি যেটা চিন্তা করেছি, যেটা প্ল্যান করেছি, আমার প্ল্যানটা হচ্ছে এই ধরনের যে আমি এই ভার্নিয়ার ক্যালিপার্স এবং তোমাদের স্ক্রু গেজ এই দুটো রিলেটেড একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, তাহলেই গল্প শেষ। এই দুটো রিলেটেড সেপারেট ভিডিও, বলো বোঝা গেল কি গেল না? মাথায় ঢুকলো কি ঢুকলো না? এই দুটো রিলেটেড একটা সেপারেট ভিডিও তোমাদের আমি বানিয়ে দেবো, এবং সেপারেট ভিডিও বানিয়ে দেওয়ার পরে সেই রিলেটেড পিওয়াইকিউস, সেটার জন্য আলাদা পিওয়াইকিউস থাকবে। পুরোটা একটা পিওয়াইকিউস যেই নিটের উপরে, আর এই ভার্নিয়ার ক্যালিপার স্ক্রু গেজের উপরে একটা করে কিন্তু তোমাদের পিওয়াইকিউস কিন্তু থাকবে। তাহলে লাটা চুকে যায়, তাহলে আর কোনো প্রবলেম থাকে না, তাহলে ইউনিটটাকে আমি কমপ্লিট বলে ঘোষণা করতে পারি, কোনো প্রবলেম নেই। চলো, তোমরা ডিমান্ড করবে, আমরা ফুলফিল করব, এই হচ্ছে বিষয়। স্টার্ট। প্রথম যেটা বলেছে যে ফিজিক্স কি, চলো এইটা একটু বুঝতে হবে আমাদেরকে যে হোয়াট ইজ ফিজিক্স। তো ফিজিক্স সুন্দরভাবে এখানে একটা লিখে দেওয়া আছে, তার মানেই যে ফিজিক্স বুঝে গেলাম তা না। দেখো, অ্যাকর্ডিং টু আইনস্টাইন বলে গেছেন ফিজিক্স ইজ দ্য ফাউন্ডেশনাল স্টাডি, আচ্ছা, অফ দ্য ইউনিভার্সেস
স্ট্রাকচার। আমাদের পৃথিবীর, ইউনিভার্স মানে বিশ্ব ব্রহ্মাণ্ড, পৃথিবী বলাও ভুল, পৃথিবীর থেকেও বড় আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড ঠিকই লিখছি বানানটা। আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে স্ট্রাকচার, স্ট্রাকচার মানে কি গঠন, আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে স্ট্রাকচার বা গঠন রয়েছে তার পড়াশুনো করা, সেইটাকে নিয়ে চর্চা করা, সেটাই ফিজিক্স। তাহলে এটা আইনস্টাইন বলে গেছেন, এর উপরও তার কোনো কথা হয় না। তবে আমি কিছু কিছু জিনিস এখানে অ্যাড করব, কিছু কিছু জিনিস যুক্ত করব। কি করব বলতো? আমি যেটা যুক্ত করব আমার অ্যাকর্ডিংলি, ফিজিক্স না একটা একটা স্টাডি, অবভিয়াসলি একটা স্টাডি। স্যার এটা একটা সাবজেক্ট, তো সাবজেক্ট হলে তো স্টাডি হবেই, ঠিক কথা। এটা একটা সাবজেক্ট, হ্যাঁ স্যার মানলাম, আপত্তি করব না, অ্যাগ্রি করব, ডিসঅ্যাগ্রি করব না। তো এই যে তোমরা মানে সব জিনিসটা বুঝতে পারছো যে এটা একটা সাবজেক্ট, এটা একটা এটা ঠিক আছে কালারটা, এটা একটা সাবজেক্ট হচ্ছে, এটা একটা স্টাডি হচ্ছে, পড়তে হচ্ছে ফিজিক্সটাকে, না পড়লে নাম্বার পাবো না। এই জন্যই তো আমরা পড়াশোনাটা করি, যার জন্য আমরা নাম্বার পাই, তাই তো। এবার শুধুমাত্র এটা যে সাবজেক্ট বা স্টাডি তাই না, এটা হচ্ছে আমাদের যে নেচার রয়েছে, প্রকৃতি রয়েছে, সেই নেচারের যে ফেনোমেনা, নেচারস ফেনোমেনা, ফেনোমেনা ঘটনা বলি, ঘটনা সমূহ, সেই ঘটনা সমূহদের ব্যাখ্যা করে। কিভাবে ব্যাখ্যা করে? গাণিতিক ব্যাখ্যা করে। কিরকম ব্যাখ্যা করে? গাণিতিক ব্যাখ্যা করে। বলো বোঝা গেল কি গেল না? মাথায় ঢুকলো কি ঢুকলো না? আমাদের যে প্রকৃতির বিভিন্ন ঘটনাবলী রয়েছে, আমাদের প্রকৃতির যে বিভিন্ন ঘটনাবলী রয়েছে, সেই ঘটনা সমূহকে গাণিতিক ভাবে, অর্থাৎ সাইন্টিফিকলি, বৈজ্ঞানিক ভাবেও বলতে পারো, গাণিতিক ভাবে প্লাস বৈজ্ঞানিক ভাবে আমাদের সামনে কিন্তু তুলে ধরে বা এক্সপ্লেন করে, সেটা হচ্ছে আমাদের ফিজিক্স। ফিজিক্স হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা স্টাডি, এমন একটা পাঠ্য, এমন একটা পড়াশুনো, যেখানে আমরা প্রকৃতির বিভিন্ন লস গুলোকে, এবারে ঘটনা যখন ব্যাখ্যা করব তখন তার তো ডেফিনেটলি কিছু না কিছু নিয়ম রীতি এইসব বিষয়গুলো রয়েছে, নিয়ম ছাড়া তো ঘটবে না বিষয়টা। তাহলে তার যে লস গুলো রয়েছে, সেই লস গুলো আমরা এখানে কিন্তু পড়তে পারি। কথাটা ক্লিয়ার হলো কি হলো না? মাথায় ঢুকলো কি ঢুকলো না? ফিজিক্স কি? ফিজিক্স হচ্ছে নেচারের যে লস গুলো আছে, নেচারের ফেনোমেনা, সেই ফেনোমেনাকে এক্সপ্লেন করার জন্য বিভিন্ন লস রয়েছে, ইউনিভার্সাল লস, গ্র্যাভিটেশনাল ল, এই ল সেই ল, যাবতীয় কিছু রয়েছে, সেইগুলোকে সাইন্টিফিক ওয়েতে এবং ম্যাথমেটিক্যাল ওয়েতে আমাদের সামনে এক্সপ্রেস করে বা আমাদের সামনে তুলে ধরে, যে বিষয়টা, যে সাবজেক্টটা, যে পড়াশুনোটা, সেইটাকেই বলা হয় ফিজিক্স। ক্লিয়ার? মাথায় ঢুকলো? তাহলে ফিজিক্স বা পদার্থবিদ্যাটা হচ্ছে প্রকৃতির বিভিন্ন ঘটনা সমূহের ব্যাখ্যাকরণ এবং তার সাথে সাথে পাঠ্যকরণ, অর্থাৎ পড়তে হবে বিষয়টাকে নিয়ে। এর থেকে ডিটেল আর জানার দরকার পড়ে না, বিকজ তুমি এখানে ফিজিক্স শব্দটাকে নিয়ে পরে চুলচেরা বিশ্লেষণ করছো না। ফিজিক্স কি বুঝতে পেরে গেছো, খেলা খতম। আমরা এখানে বুঝবো শিখবো ছেড়ে দেবো, বুঝবো শিখবো ছেড়ে দেবো, রিভিশনের টাইমে রিভিশন করবো। অত জিনিসটাকে নিয়ে মানে লেবু বেশি টিপলে কিন্তু তেতো হয়ে যায়। তাহলে লেবু স্বাদ নাও, মজা নাও, ফুর্তি করো, ব্যাস শেষ খতম। অত টেনশন হওয়ার কিছু নেই, অত স্ট্রেস নেওয়ার কিছু নেই, মানে টেক ইট ইজি, টেক ইট ইজি, ওকে। তো এইটা হচ্ছে আমাদের সামনে ফিজিক্স। এরপরে হচ্ছে ফিজিক্স আর ম্যাথের মধ্যে একটা রিলেশন রয়েছে। ফিজিক্স আর ম্যাথের মধ্যে রিলেশনটা সেই রকম যেরকম হচ্ছে এই স্বামী আর স্ত্রীর মধ্যে। স্বামী আর স্ত্রীর মধ্যে কি কোনোদিন কোনো পটে? পটে না, পটে না নয়, পটে, কিন্তু কিছু কিছু বিষয় খটোমটো লেগে থাকে, এর বেশি কিচ্ছু না। কিন্তু স্বামী স্ত্রীকে ছাড়া কিংবা স্ত্রী স্বামীকে ছাড়া কোনো কাজ করতে পারে না, যদি ভালো স্বামী বা স্ত্রী হয়, ভালো কাপল হয়, সেই ক্ষেত্রে আমি বলছি। তাহলে ম্যাথস এবং ফিজিক্স, এই যে দুটো বিষয় রয়েছে, এই দুটো বিষয় হচ্ছে ঠিক স্বামী স্ত্রীর মতো, একটা পরিবারে দম্পতির মতো, কাপলের মতো। দুজনকেই একত্রিত ভাবে সংসারকে দেখতে হবে। এখানে সংসার বলতে আমি কাকে বোঝাচ্ছি? বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড, বা এটাকে আমি বলছি অ্যাকচুয়ালি সংসার। এই সংসারকে চেক আউট করা, অবজার্ভ করা, কন্ট্রোল করা, এই প্রত্যেকটা জিনিসকে অবজার্ভ করা, কন্ট্রোল করা, চেঞ্জ করা, এক্সপ্লেনেশন করা, এক্সপ্লেনেশন, এক্সপ্লেন বলছি, এক্সপ্লেন করা, এই প্রত্যেকটা জিনিসকে এবং তার কি আউটকামস, তার কি কি আউটকামস বেরোতে পারে, এই প্রত্যেকটা জিনিসকে আমাদের সামনে তুলে ধরে, এক্সপ্রেস করে কে? ম্যাথস অ্যান্ড ফিজিক্স। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের কাছে, আমি সেটার নাম দিতে পারি নেচার, আমি সেটার নাম দিতে পারি নেচার। একটু আগেও বললাম তোমাদের
সেই নেচার, সেই নেচারের বিভিন্ন ঘটনাবলীকে আমাদের সামনে যে তুলে ধরছে, ব্যাখ্যা করছে, এই যে আগের স্লাইডটাতে আমি বললাম, এই যে গাণিতিক ব্যাখ্যা করছে। গাণিতিকটা কিভাবে ব্যাখ্যা করবে? গণিতকে বাদ দিয়ে গাণিতিক ভাবে ব্যাখ্যা করা যায় নাকি? সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ম্যাথস এবং ফিজিক্স এই দুটোই কিন্তু প্যারালালি হাত ধরাধরি করে, এই যে আমাদের পিথাগোরাস সাহেব আর এই যে আমাদের নিউটন সাহেব, এর মধ্যে ঝগড়া হচ্ছে যে সি স্কোয়ারটা কে নেবে। এখানে হবেটা কি? এখানে হবে কিন্তু সি স্কোয়ার, এখানেও একটা সি স্কোয়ার, ই সমান এম সি স্কোয়ার, এই দুটোতেই সি লাগবে। এবার দুজনের মধ্যে লড়াই হচ্ছে যে সিটা নেবে কে, মানে সি স্কোয়ারটা নেবে কে। এ হচ্ছে বিষয়, একটা মজাদার ফানি ছবি, জাস্ট এইটুকু। তাহলে বুঝতে পারা গেল যে ম্যাথস এবং ফিজিক্সের কতটা রোল রয়েছে। আচ্ছা, এখানে বলি দ্য গ্রেট ফিজিসিস্ট এইচ সি বর্মা স্যার, আরে ইয়ার আমার লেখাগুলোতে এরকম কেন হচ্ছে, কালো নিয়ে ফেলেছি ভুল করে। চলো, দ্য গ্রেট ফিজিসিস্ট এইচ সি বর্মা স্যার বলেন যে চেস, যদি তুমি দাবা খেলতে জানো তাহলে তুমি কি করবে? চেস, এটাকে কি নাম দিলাম? চেস, চেস বা দাবা। তুমি যদি দাবা খেলতে জানো তাহলে ওয়েল এন্ড গুড, তাহলে তুমি কি করবে? সেটাকে এক্সপ্লেন করতে পারবে, ঠিক, বোঝা গেল, কোনো অসুবিধা নেই। তাহলে তোমার ফিজিক্সটা শেখা হয়ে গেছে। আর যদি তুমি দাবা খেলতে না জানো, তাহলে সেটাকে অবজার্ভ করে, তার ল বানিয়ে, অবজার্ভ করলে, তাহলে তার রুল বার করলে, রুলটাকে অবজার্ভ করলে, তার রুলটাকে নিজে ফাইন্ড আউট করলে, বানালে, এবং সেটাকে এক্সপ্লেন করতে পারবে। এক্ষেত্রে তুমি প্রথমে ম্যাথের হেল্প নিলে, তারপরে ফিজিক্সের হেল্প নিলে, অ্যান্ড দেন ফিজিক্সের হেল্প নিলে। আমার কথাটা ক্লিয়ার না? এইভাবে উনি ব্যাখ্যা করেছেন আমাদের সামনে, এইচ সি বর্মা স্যার। কথাটা ক্লিয়ার হলো যে দাবা খেলার সাথে তিনি কিভাবে জিনিসটাকে ব্যাখ্যা করেছেন, এই প্রত্যেকটা জিনিস আশা করি বুঝতে পারা গেল। এবং ম্যাথসের সাথে ফিজিক্সের একটা চূড়ান্ত রিলেশন আছে। রিলেশনটা কি আছে সেগুলো বলে দিলাম, যে ফিজিক্স কি করে, ফিজিক্স প্রকৃতির ঘটনাকে ব্যাখ্যা করে। এবার সেই প্রকৃতির ব্যাখ্যাকে ঘটনা করতে গিয়ে আমাদের বিভিন্ন গাণিতিক ফর্মুলা এর দরকার পড়ে। দেখো একটা জিনিস তুমি নিজে একটা ভেবে দেখো, এখানে যদি আমি একটা পেজ নিয়ে নিই তাহলে ভালো হয়। এটা কপি করা যায় এখান থেকে, কপি তো করা যাবে, কিন্তু এটা করতে হবে নাকি, উপরে তুলে নিতে হবে বিষয়টা। ঠিক আছে, চলো তুলে নেব, কোনো ব্যাপার না। একটা পেজ আমি একটা নিয়ে নিই। এইও চলে এসছে, এত দূর ছিলাম আমরা, নো প্রবলেম। এর পরের পেজটাতে আমরা যাচ্ছি। এর পরের পেজটাতে কি বলেছে? এবার বিষয়টা হচ্ছে, কি বলেছে না, কি বলতে চাইছি আমি বলতে চাইছি যেটা, সেটা হলো যে তোমাদের প্রকৃতি, আমাদের প্রকৃতির যে বিভিন্ন কিছু ল রয়েছে, প্রকৃতির ল, সেই প্রকৃতির ল গুলোকে এক্সপ্লেন করে আমাদের ফিজিক্স। এটা আবারও বলছি, এক্সপ্লেন করে আমাদের ফিজিক্স। এবার সেই লটাকে এক্সপ্লেন করতে গিয়ে হেল্প করে ম্যাথ। ম্যাথ কি করে? হেল্প করে। এটাও এত দূর পর্যন্ত বোঝা গেল তোমাদের, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, এক্সপ্লেন করে, যাবতীয় কাজকর্ম করে, কোনো অসুবিধা নেই। এবার একটা কথা বলছি, ধরো তোমাকে বলা হলো একটি ছেলের, না বা ছেড়ে দাও, এটা যদি আমি না লিখি, আমি এটা লিখতে পারি। আমরা পড়েছি, মহাকর্ষ সূত্র পড়েছি। মহাকর্ষ সূত্রতে বলা ছিল যে পৃথিবীর বা মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। ঠিক, এই আকর্ষণ বলের মান, তাদের যে ভর বা ভরের লিখছি, বলের যে মানটা, সেই বলের মানটা ভরের গুণফলের সমানুপাতি।
ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে, মানে জাস্ট তোমাদের ধৈর্য ধরলো না, ভাবো, তাও তো আমি একটু কমে কমে পার করলাম। আর এই পুরো জিনিসটাকে যদি ম্যাথমেটিক্যালি আমি এক্সপ্রেস করি, জাস্ট আমার এইটুকু সময় লাগবে। এফ ইজ প্রপোর্শনাল উইথ m1 ইন্টু m2 আর এফ ইজ প্রপোর্শনাল উইথ 1/r², খতম। আমি তো তাও সলভ করলাম না, যৌগিক ভেদের সূত্র অনুযায়ী লিখলাম না, ইত্যাদি লিখলাম না, ছেড়েই দিলাম, বাদই দিলাম। বলো তাহলে ফিজিক্সের সুবিধাটা কোথায় আর ম্যাথসের সুবিধাটা কোথায়, আমি তোমাদের সামনে আশা করছি এক্সপ্লেন করতে পারলাম। যে পুরো গল্পটাকে, যত বড় গল্পটা তুমি দেখতে পেলে, এই পুরো গল্পটাকে যদি আমি সাম আপ করি, তাহলে ম্যাথমেটিক্যালি আমার সেটা সাম আপ করতে সময় লাগছে বা জায়গা লাগছে, যাই বলো না কেন, এইটুকু, ব্যাস 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 ব্যাস, তাতেই গল্প শেষ। বলো, বুঝতে পারা গেল আমি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি? তাহলে এইখানে কিন্তু কোথাও একটা ম্যাথসের গুরুত্ব রয়েছে, এখানেই গুরুত্ব রয়েছে কিন্তু ম্যাথসের। কথাটা বুঝতে পারলো, মানে পারা গেল, বুঝতে পারা গেল, কোনো প্রবলেম নেই। এরপরে আমরা এর পরের ক্লাসটাতে চলে যাই, ফিজিক্যাল কোয়ান্টিটিস এন্ড দেয়ার ক্লাসিফিকেশন। ওকে, ফিজিক্যাল কোয়ান্টিটিস কাকে বলে, অর্থাৎ ভৌত রাশি। যদি এটার বাংলাটাতে যাই আমি, তাহলে হবে ভৌত রাশি। তাহলে ভৌত রাশি কাকে বলে, আর ভৌত রাশি কাকে বলে বলার পরে ভৌত রাশি কয় প্রকার ও কি কি, জাস্ট এইটুকু। দেখো, এখানে একটা ছেলে একটা জিনিস পরিমাপ করার চেষ্টা করছে, এটাখানে একটা ছেলে মাপার চেষ্টা করছে, কিছু জিনিস মেজার করার চেষ্টা করছে। কি করছে? পরিমাপ করছে, তাই না? মাপছে না একটা জিনিস, কি মাপছে বলো না? হোয়াট ডু ইউ নিড টু নো, তুমি কি জানতে চাও? দেখো, এখানে ও স্কেল দিয়ে পরে একটা জিনিস কিন্তু পরিমাপ করার চেষ্টা করছে কন্টিনিউয়াসলি। এই যে একটু এটাকে যদি গাঢ় করে দিই, তাহলেই তোমাদের নজরে পড়বে। হ্যাঁ, করছে, পরিমাপ করছে, একটা ফিতে দিয়ে পরে ও কিন্তু মেজার করার চেষ্টা করছে যে কত বড় ফিতেটা আছে, বা কিছু মাপার চেষ্টা করছে। তাই, ঠিক কথা, অসুবিধা নেই। আবার সাইডে দেখো কিছু কিছু ঘড়ি দেওয়া আছে, ঘড়ি আছে। আচ্ছা, আবার যদি সাইডে দেখো এখানে একটা তুলা যন্ত্রের মতো ব্যাপারটা রয়েছে, সেই দাড়ি পাল্লার মতো ব্যাপারটা রয়েছে, এই বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পাচ্ছি। ওকে, এবার যদি আমি বলি যে ভৌত রাশি কাকে বলে, এই জিনিসটা তোমরা অলরেডি জানো, শুধুমাত্র তোমাদের মনে পড়ছে না, এইটুকু শুধুমাত্র। যদি আমি বলি তোমাদের এই ভৌত রাশিটা জানা আছে, ইয়েস, জানা আছে তোমাদের, নোন, জিনিসটা নোন। কি রকম? তোমরা ক্লাস 9-এ বিষয়টাকে নিয়ে পড়েছিলে, ক্লাস 9 বিষয়টাকে নিয়ে কি পড়েছিলে? হ্যাঁ স্যার, পড়ে তো ছিলাম, কিছু একটা মনে পড়ছে না। ভৌত রাশি মানে হচ্ছে যেসব বিষয়কে মাপা যায়, পয়েন্ট টু বি নোটেড, মাপা যায়, ভীষণ ইম্পর্টেন্ট, মাপা যায়, পরিমাপ করতে পারবে তুমি, তাদেরকে আমরা বলবো ভৌত রাশি। যেমন আমি এখন যে চেয়ারটাতে বসে আছি, আমি এখন একটা চেয়ারে বসে আছি, সেই চেয়ারটার অনেক কিছু জিনিস আমরা কিন্তু পরিমাপ করতে পারবো। ইয়েস, আমরা অনেক কিছু জিনিস কিন্তু আমরা সেই চেয়ারটার পরিমাপ করতে পারবো। যেমন সেই চেয়ারটার দৈর্ঘ্য আমি মাপতে পারবো, হ্যাঁ স্যার পারবেন। সেই চেয়ারটার প্রস্থ আমি মাপতে পারবো, হ্যাঁ স্যার পারবেন। সেই চেয়ারটার উচ্চতা আমি মাপতে পারবো, হ্যাঁ স্যার পারবেন। সেই চেয়ারটার উষ্ণতা আমি মাপতে পারবো, হ্যাঁ স্যার পারবেন। সেই চেয়ারটার আমি প্লাস্টিকের চেয়ার যেহেতু, তার গুণগত মান আমি পরিমাপ করতে পারবো। গুণগত মান, বলো ক্লিয়ার না ক্লিয়ার না? দৈর্ঘ্য মাপতে পারবো, হ্যাঁ স্যার। প্রস্থ মাপতে পারবো, হ্যাঁ স্যার। উচ্চতা মাপতে পারবো। টেম্পারেচার, যেটা বাড়ির টেম্পারেচার, এই রুমের টেম্পারেচার, সেটাই কিন্তু চেয়ারটারও টেম্পারেচার। এবং এর গুণগত মান, প্লাস্টিকটা কত মাইক্রন দিয়ে গঠিত, সেই জিনিসটাও কিন্তু আমি পরিমাপ করতে পারবো। কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো আমি পরিমাপ করতে পারবো না, যেমন এর বর্ণ, যেমন এর তো হবে না স্বাদ, এর নয়, অন্য কিছুর, চেয়ারের তো স্বাদ হয় না, অন্য কিছু জিনিসের স্বাদ, একে না পরিমাপ করা যায় না। গন্ধ, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে পরিমাপ করা যাবে না। তুমি যতই চেষ্টা করে নাও, এই জিনিসগুলো পরিমাপ করতে তুমি পারবে না। এইগুলোকে বলা হয়, যাদেরকে পরিমাপ করতে পারলে তাদেরকে বলা হবে ভৌত রাশি। আর যাদেরকে তুমি পরিমাপ করতে পারলে না, তাদের তো ওইভাবে তো কোনো নাম নেই, ডিরেক্ট ওইভাবে কোনো নাম নেই। তুমি শুধু এইটুকু বলতে পারো যে তারা ভৌত রাশি নয়, তারা ভৌত রাশি নয়। খেয়াল খতম, পয়সা হাজাম।
তাহলে যাদেরকে পরিমাপ করতে পারবে তারা হবে ভৌত রাশি, যাদেরকে পরিমাপ করতে পারবে না তারা হবে ভৌত রাশি নয়। ব্যাস এইটুকু কনসেপ্ট, আর কিচ্ছু না, নাথিং এলস। এবার বিষয়টা হচ্ছে বর্ণটাকে নিয়ে অনেকের কিন্তু জটিলতা থাকে, যে স্যার বর্ণ তো বুঝতে পারছি, এই তো স্যার মাটি মাটি কালারের, স্কিন স্কিন কালারের, কিন্তু না, তুমি যে কালারটা বলছো, তুমি যে লাল নীল হলুদ সবুজ ব্যাপারটা বলছো না, সেটা অ্যাকচুয়ালি বর্ণ না, সেটা অ্যাকচুয়ালি তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যটা তুমি জানো বলেই আজকে তুমি বলছো যে এই কালিটা স্যার লাল। সেটা কালার না, সে কালারকে রিপ্রেজেন্ট করে তরঙ্গ দৈর্ঘ্য, বাট বর্ণ কিন্তু, বোঝো বিষয়টা, বর্ণ কিন্তু ভৌত রাশি নয়। তরঙ্গ দৈর্ঘ্য একটা ভৌত রাশি, এইটা আমি অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু ওইটা নয় কোনো ভৌত রাশি। বলো ক্লিয়ার হলো কি হলো না, মাথায় ঢুকলো কি ঢুকলো না? তরঙ্গ দৈর্ঘ্যটা ভৌত রাশি, কিন্তু আমাদের বর্ণটা কিন্তু ভৌত রাশি নয়। কেটে দিলাম। বলো ক্লিয়ার হয়েছে, মাথায় ঢুকেছে ভৌত রাশি কি কি, তাই তো? ভৌত রাশি কি কি বুঝে গেছে, এই ভৌত রাশি কাকে বলে বোঝা গেছে। এবার এই যে ভৌত রাশি রয়েছে, এখানে আমার আরো একটা পেজ লাগবে, আমি যদি কপি করে দিই তাহলে কি হবে? কপি করে দিলে ওই পুরো জিনিসটা চলে আসবে নাকি? আচ্ছা, তারপরে যদি এটাকে আমি ডিলিট মেরে দিই, তা করলেও হয়। তা করলেও হয়, হ্যাঁ সেটা করলেও হয়, অসুবিধা নেই যদিও। স্লাইড টু ক্লিয়ার পেজেস, না এটা করব আমি, সিলেক্ট ইরেজ। ওকে, তাহলে আমি এমনি করতে পারি না? হ্যাঁ এই তো হচ্ছে। তাহলে আমি এক কাজ করছি, পুরো এখান থেকে এটা ধরে নিচ্ছি, তাহলে তো হয়ে যায় এই এতটা। হ্যাঁ ইরেজ হয়ে গেছে, আর এই পাশটা ইরেজ করে দিই। হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই, থ্যাংক ইউ সো মাচ। চলো এবার এর যে ক্লাসিফিকেশন রয়েছে এইটার উপরে একটু নজর দিই। ক্লাসিফিকেশন, প্রকারভেদ। স্যার ভৌত রাশি কয় প্রকার ও কি কি? ইয়েস, আমিও তো সেটাতে যেতে চাইছি। ভৌত রাশি কয় প্রকার ও কি কি, এটাতেই তো যেতে চাইছি আমিও। কালারটা একটু আমি চেঞ্জ করে নিই। ওকে। ভৌত রাশি হচ্ছে বাবা দুই প্রকারের। দুধ চাই। ভৌত রাশি হচ্ছে, এটার কালার চেঞ্জ করে ফেললাম। ভৌত রাশি হচ্ছে বাবা দুই প্রকারের। দুই প্রকারের কি কি স্যার? ভৌত রাশি হচ্ছে তোমাদের স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি। একটু ইংরেজিটাকে সাথে নিয়ে নিয়ে চলছে, একেবারে বেসিক ইংরেজি, আশা করি কোনো প্রবলেম হবে না। এবং আরেকটা হচ্ছে অ্যান্ড দিয়ে লিখতে পারি আমরা, সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর রাশি আর স্কেলার রাশি। স্কেলার রাশি কাকে বলে স্যার? স্যার পড়েছিলাম স্যার, এখন ভুলে গেছি। স্কেলার রাশি কাকে বলে? যার কেবল মান আছে, কেবল মান আছে। আর ভৌত এই ভেক্টর রাশি কাকে বলে? মান ও দিক দুই আছে, মান প্লাস দিক দুই আছে, তাহলে তাকে আমরা বলবো ভেক্টর রাশি। যার কেবল মান আছে তাকে বলবো আমরা স্কেলার রাশি। বলো ক্লিয়ার আছে এতদূর পর্যন্ত? কোনো প্রবলেম নেই। এবার যদি তাই হলো, এতদূর পর্যন্ত যদি ক্লিয়ারই হলো, তাহলে স্কেলার রাশি আর ভেক্টর রাশি যে উদাহরণগুলো একটু আমরা দেখে নিই, উদাহরণ দিলে তোমাদের একটু মাথায় ভালো ঢুকবে। স্কেলার রাশি দেখো, আমি একটা এক্সাম্পল বলছি, আমি তোমাকে বলছি যে আমার রুমে তুমি এলে, এখানে রুমটাতে তুমি এলে, রুমটাতে এসে পরে তোমাকে বললাম যে রাহুল তুমি এক কাজ করো, রাহুল তুমি এক কাজ করো, কি বললাম নামটা, কারোর নাম যদি রাহুল হয় তাহলে কিন্তু মুশকিল। রাহুল তুমি একটা কাজ করো, তোমার মোবাইল স্মার্টফোনটা বের করো, তারপরে সেখানকার টেম্পারেচার বলো আমাকে। তুমি দেখে পরে বললে যে স্যার টেম্পারেচারটা তো দেখলাম, টেম্পারেচারটা মোটামুটি দিচ্ছে 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক কথা, এটা থাকা উচিত মোটামুটি। তাহলে 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 আমি যদি বলি যে টেম্পারেচারটা ডান দিকে না বাম দিকে, ডান দিকে না বাম দিকে, তুমি বলবে স্যার পাগল হয়ে গেছে, স্যার কা দিমাগ ঘুম গয়া হ্যায়, স্যার কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তুমি এটাই বলবে। স্যার ডান দিক বাম দিক বলার কি আছে স্যার, টেম্পারেচার তো স্যার একই হবে, থোড়ি না পাল্টে যাবে স্যার, তুমি একদম পাগল করে যাবে, পাগল করে দেবে আমাকে। স্যার কি বলছেন স্যার এইসব উল্টো পাল্টা কথাবার্তা। এটা সার্কেল হয়ে যাচ্ছে না, তাহলে এটাকে নিয়ে আমার কাজ নেই। এটাকে আমরা ইয়ে করতে পারি, ও কালার দ্বারা কালার চেঞ্জ করতে পারি। আর কি করতে পারি, মুভ টু দা টপ ল্যাপটপ, এটাকে আমরা কি করতে পারি, এরকমও করতে পারি একটা ডট দিয়ে পর। আর কি করতে পারি, রেডিয়াস বানাতে পারি। আর কি বানাতে পারি, এটা বুঝলাম না, ঠিক আছে চলো। এখানে কালার চেঞ্জ টুকুই হবে। আর কি করতে পারি, এখান থেকে মিরর, ফ্লিপ, লক, লাইন থিকনেস, ফিল কালারটা করতে পারি না?
এক মিনিট রুকো যারা, সবার করো। এটাকে দিয়ে আর কিছু করা যাবে না? না, এইটাকে দিয়ে আর হবে না, মানে যা হওয়ার একবারই হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমার এখন আর দরকার নেই। চলো ভাগো, চলো। হ্যাঁ, এই যে স্মার্টফোনটা তোমার, এই রে এখনই বলে যেটা, এই যে স্মার্টফোনটা রয়েছে সেখান থেকে তুমি আমাকে এই সব কিছু বললে, ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই। আবার যদি আমি তোমাকে সেই স্মার্টফোনেই ফোন করলাম, রাহুল এখনো টিউশন আসিসনি কেন? ওকে, রাহুল এখনো টিউশন আসিসনি কেন? কলের চিহ্ন এরকমই হয় না, লাইক এই টাইপের আর কি। যাই হোক, রাহুল এখনো টিউশন আসিসনি কেন, এইভাবে তোমাকে আমি কল করলাম। যাই হোক, এখনো টিউশন আসিসনি কেন? তুমি বললে যে স্যার জ্যাম আছে রাস্তাতে, কি করে আসবো, একটু সময় লাগবে, যাচ্ছি, রাস্তাতে আছি। আমার মনে হলো একটু জিজ্ঞাসা করি ছেলেটাকে। বললাম যে হ্যাঁ রে, তোর ভেলোসিটি কত আছে, মানে তোর গতিবেগ কত আছে? ও দেখে পরে বলল যে স্যার আমার গতিবেগ রয়েছে এখন 20 কিলোমিটার পার আওয়ার। আমি বললাম হ্যাঁ, ভিড় আছে, ভিড়টিরে আস্তে আস্তে চালাচ্ছে ছেলেটা। এবার সেটা শুনে পরে আমি থামলাম না, আমার মনে প্রশ্ন হলো যে সে কোন দিকে আসছে। এইটা শোনার পরে আমি ওকে বললাম কোন দিকে, হোয়াট হুইচ ডিরেকশন, কোন দিকটাতে আছিস রে বাবা? ও বলল যে স্যার আমি জাস্ট এই গেট খুললো, আমি গেট থেকে আপনার বাড়ির দিকে যাচ্ছি, গেট থেকে স্যারের বাড়ি, স্যারের বাড়ি এই দিকে আমি যাচ্ছি। বোঝা গেল, স্যারের বাড়ির দিকে যাচ্ছি। তাহলে আমার এখানে একটা কি পেলাম, ডাইরেকশন পেলাম। কথাটা ক্লিয়ার হলো না, হলো না? মাথায় ঢুকলো কি ঢুকলো না? আমি এখানে একটা ডাইরেকশন পেলাম। হ্যাঁ, ও গেট থেকে আমার দিকে আসার পথে ওর গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। না হলে 20 কিলোমিটার পার আওয়ার কথাটার কি কোনো যুক্তিকতা থাকছে? আর যদি বা যুক্তিকতা থাকছে, তাহলে এই কথাটা কি কমপ্লিট এক্সপ্লেন হচ্ছে, কমপ্লিট এক্সপ্লেনেশন হচ্ছে? সম্পূর্ণ ব্যাখ্যা কিন্তু এটা হচ্ছে না, একেবারেই না। আমার মনে প্রশ্ন থেকে যাচ্ছে যে 20 কিলোমিটার পার আওয়ার কখন তোর গতিবেগ? বাড়ির থেকে বেরোনোর টাইমে, নাকি আমার বাড়িতে ঢোকার টাইমে? এইটা আমার বলাটা গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। অর্থাৎ আমাদের ভৌত বিজ্ঞানে বা আমাদের ফিজিক্সে এমন কিছু রাশি রয়েছে যে রাশিগুলো বলতে গেলে আমাদের ডাইরেকশন বলতে হয় তার সাথে, কিন্তু এমন কিছু রাশি রয়েছে যাতে ডাইরেকশন বলার দরকার পড়ে না, লাইক টেম্পারেচার। কথাটা বুঝতে পারা গেল? মাথায় ঢুকলো কি ঢুকলো না? যদি আমি তোমাকে বলি যে তোর উচ্চতা কত, তুমি বললে যে স্যার আমার উচ্চতা 5.5 ফিট, 5.5 ফিট। এবার সেটা দেখে পরে আমি তোমাকে বললাম কোন দিকে 5.5 ফুট, তুমি বলবে স্যার পাগল হয়ে গেছে। এই যে বললাম পাগল হয়ে গেছে, তাহলে অবশ্যই এটার কোনো মাইনে রাখে না। এইটুকু বলে দিলে আমার যথেষ্ট হয়ে পড়ে যে স্যার আমার উচ্চতা হচ্ছে 5.5 ফুট, এটার আবার দিক বলার কি দরকার পড়ে স্যার? ঠিক কথা, একেবারে ঠিক কথা। তাহলে কথাটা আমার ক্লিয়ার হলো যে কিছু কিছু এমন রাশি রয়েছে যেসব রাশিকে বলতে গেলে আমাকে দিক বলতে হয় না, তাদের স্কেলার রাশি বলে। আর কিছু কিছু এমন রাশি রয়েছে যাদেরকে বলতে গেলে আমাকে দিক বলতে হয়, যাদেরকে ভেক্টর রাশি বলা হয়। তাহলে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্যটাও বোঝা গেল। এর কেবলমাত্র মান আছে, এর মানও দিক দুই আছে। এর দিক বলতে প্রয়োজন পড়ে না, কমপ্লিট ডিফাইন করা যায়, এর কমপ্লিট ডিফাইন করা যায় না। এবার আমি এরকম কি আরেকটা নিয়ে নেব, নাকি আমি হোয়াইট পেজ নিয়ে নেবো একটা? হোয়াইট পেজ নিয়ে নিলেও একটা হয়, তাতেও কিছু আপত্তি নেই যদিও। চলো তাহলে তাই নেওয়া যাক, একটা ফাঁকা পেজ নিয়ে নিই। ফাঁকা পেজ তো বেশি থাকছে না, বাঁচাতে হবে। হ্যাঁ, ওকে, এটা ছিল এরকম। এর পরেরটাতে আমরা স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে একটু পার্থক্য খুঁজে নিই। এই পার্থক্যটা খুঁজতে খুঁজতেই আমরা কিন্তু টেন্সারটাও বুঝে যাব। টেন্সার রাশি রয়েছে একটা, হুম, এইটা যদি আমি করি তাহলে এখান থেকে স্ট্রেইট একটা লাইন আমি পেয়ে যাবো, কোনো প্রবলেম হবে না। ওকে, ডান, চলো। আর এই পাশে আমি করবো ভেক্টর রাশি, ভেক্টর রাশি হলো। তাহলে এর প্রথমে কি বলতে পারবো, অনলি ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে কিন্তু মান। চলো ম্যাগনিটিউড না লিখে ভ্যালু লিখছি, ম্যাগনিটিউডটাও লিখছি কারণ পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে। প্রথম থেকে প্রো লেভেলের পড়াশোনা করলে পরে গিয়ে পরে মুশকিলে কম পড়বে। এর কিন্তু বোথ ভ্যালু প্লাস ডাইরেকশন, ভ্যালু প্লাস ডাইরেকশন। এর যেটা হচ্ছে
এখানে কিন্তু আমাদের সিম্পল অ্যালজেব্রা কাজে লাগে। এইখান থেকেই মূল পার্থক্যটা চলে আসে, যেখান থেকে হচ্ছে যত নষ্টের গোড়া। আর এখানে কিন্তু আমাদের ভেক্টর অ্যালজেব্রা কাজে লাগে। ভেক্টর অ্যালজেব্রা মানে আমি যদি স্কেলার কোয়ান্টিটি বলি, তাহলে স্কেলার রাশিতে কিন্তু 2 + 2 = 4 হবে। ভেক্টর রাশিতে যদি আমি বলি, ভেক্টর রাশিতে 2 + 2 4 হতেও পারে, নাও হতে পারে, শূন্যও হতে পারে, নাও হতে পারে, 4ও হতে পারে, যা ইচ্ছে তাই হতে পারে। এটা ডিপেন্ড করবে যে ওই দুটি ভেক্টর রাশির মধ্যে কোন কত আছে। এটা কার উপরে নির্ভর করবে? ওই দুটি ভেক্টর রাশির মধ্যে কোন কত আছে, কোন কত আছে তার উপর এদের মানটা। এদের জন্য স্পেশাল একটা অ্যালজেব্রা বানানো হয়েছে ভাই, একটু আধটু কথা না। স্পেশাল একটা অ্যালজেব্রা বানিয়ে দেওয়া হয়েছে, যেটাকে ভেক্টর অ্যালজেব্রা বলে। ভাবতে পারছো স্পেশাল আছে ব্যাপারটা। এদের জন্য একটা স্পেশাল অ্যালজেব্রা বানানো হয়েছে, কিন্তু এর জন্য কোনো স্পেশাল অ্যালজেব্রা নেই। এ সাধারণ মানুষ 2 + 2 4 হয়, ছোট থেকে পড়ে আসছে, ব্যাস দ্যাটস ইট। এইটুকুই হচ্ছে ব্যাপার। এবার ভেক্টর রাশিতে কেন এই গল্পটা হচ্ছে সেটা তো পড়বেই পরবর্তীকালে, যখন আমি ভেক্টর পড়াবো তখন তো পড়াবোই। আর লাস্টলি এর এক্সাম্পল কিছু বলতে পারি, বললেই বলতে পারি, অসুবিধা কিছু নেই। যেমন এখানে লেন্থ বলতে পারো, মানে দৈর্ঘ্য হয়ে গেল। এখানে তুমি হাইট বলতে পারো, উচ্চতা হয়ে গেল। এখানে তুমি মাস বলতে পারো, ভর হয়ে গেল। টাইম বলতে পারো, টেম্পারেচার বলতে পারো, অনেক কিছুই বলতে পারা যাবে। টেম্পারেচার, আবার এখানেও অনেক কিছু বলতে পারা যাবে। যেমন যদি আমি বলি, তাহলে হচ্ছে ওজন, আমাদের ওয়েট, আমাদের ফোর্স, মোমেন্টাম, ভরবেগ, ইংরেজিটা সাথে নিয়ে চলো, এটসেট্রা। এখন আর কিছু বলছি না, প্রচুর ভেক্টর রাশি আছে। এখন বেকার মাথায় ঢুকবে না, জটিলতা লাগবে। বলো ক্লিয়ার আছে, সর্টেড আছে সমস্ত কিছু, কোনো প্রবলেম নেই। এবার যদি তাই সর্টেড থাকে, তাহলে এরপরে আমাদের কি আছে? ইউনিটস অ্যান্ড দেয়ার ক্লাসিফিকেশন। এইটা একটা জিনিস আমি একটু আলোচনা করব। দেখো এখানে আছে বেসিক ইউনিট বা বেস ইউনিট, এখানে দেখো নিচে বেস ইউনিট। এরপরে আছে ডিরাইভড ইউনিটস, তারপর আছে সাপ্লিমেন্টারি ইউনিটস। তো একে একে বোঝাচ্ছি, জিনিসগুলো একটু বোঝো। প্রথমত হচ্ছে ইউনিটস কাকে বলে, সেই জিনিসটা একটু আগে মাথায় ঢোকাও, যে ইউনিটস কাকে বলে, তারপরে তার ক্লাসিফিকেশনে যাব। ইউনিট বলা হচ্ছে, এটাও একটা বিষয়, রাশি বলবো না, এটাও একটা বিষয়, এটাও একটা প্রাকৃতিক বিষয়, যার দ্বারা আমরা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির কি বলতে পারি, অ্যামাউন্ট সম্পর্কে আইডিয়া পাই, অ্যামাউন্টের ধারণা পাই, ক্লিয়ার হলো না? মাথায় ঢুকলো কি ঢুকলো না? ইউনিট হচ্ছে বা একক হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা ভৌতিক বিষয়, ফিজিক্যাল সাবজেক্ট, ফিজিক্যাল ম্যাটার, ফিজিক্যাল থিংস, যার দ্বারা আমরা ফিজিক্যাল কোয়ান্টিটির অ্যামাউন্ট, পরিমাণ সম্পর্কে ধারণা পাই। পরিমাপ না, পরিমাণ সম্পর্কে ধারণা পাই। কেউ যদি তোমাকে বলে 5 আলু দাও, বা তুমি যদি দোকানদারকে গিয়ে পরে বলো 5 আলু দাও, দোকানদার কি বুঝবে? আমি তাহলে কিছু বুঝতে পারবো না। এইটা হচ্ছে বিষয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলি কি 5 কেজি আলু দাও, কিংবা আমি বলি 5 গ্রাম আলু দাও। যদিও এটা নিই না, কেউই নেই না আমরা, তাও বলছি, তাও এটার একটা অর্থ আছে, 5টা আলু দাও, এটাও আমরা কেউ বলি না, বাট স্টিল এটারও একটা কিন্তু বিষয় আছে, এটারও কিন্তু একটা বিশেষ ধারণা রয়েছে। তাহলে 5 কেজি, 5 গ্রাম, 5টা, অবশ্যই 5টার থেকে 5 গ্রাম বেশি নাও হতে পারে, যদিও যাই হোক 5 কেজি আরো বেশি। তাহলে এই যে কনসেপ্টটা তোমার মাথায় আছে, তোমার যে একটা ধারণা রয়েছে যে ওই ভৌত রাশিটা, কোন ভৌত রাশি? আলুর পরিমাণ। ফিজিক্সের লোক তো আলুটাকে আলো লিখে ফেলছি, আবার আলো লিখে ফেলছি, দেখো কি কাণ্ড, বুঝতে পারছো? আলুর পরিমাণ, আর লিখিনি, আলুর পরিমাণ, সেটার একটা ধারণা পাচ্ছ না বলো, এগ্রি করবে না করবে না? সেটার একটা কমপ্লিট ধারণা তোমরা কিন্তু পাচ্ছ, অস্বীকার করতে পারবে না। হ্যাঁ স্যার, তা তো পাচ্ছি। তাহলে এই যে একটা ধারণা পাচ্ছ, একটা ভৌত রাশির ধারণা পাচ্ছ, এই ধারণাটাই কিন্তু তোমাকে দেয় কে? ইউনিট। ইউনিটটা না থাকলে তুমি কিন্তু অনুমান করতে পারতে না যে আলটিমেটলি স্যার কতটা পরিমাণ আলু নিয়ে যেতে বলেছে আমাকে। এইটা কিন্তু পারতে না। ইউনিটের এখানেই হচ্ছে কাজ।
এবার ইউনিটের বেশ কিছুগুলো ব্যাপার রয়েছে। ব্যাপার বলতে একটা জিনিস বলা যেতে পারে, এটাকে কপি করে নিই আমি, আর এটাকে করে দিই আমি ডিলিট। ওকে, ইউনিটের বেশ কিছু ব্যাপার রয়েছে। কিরকম ব্যাপার রয়েছে দেখো, ব্যাস ডিলিট হয়ে গেল, কোনো প্রবলেম নেই। দেখো ইউনিটের যে ব্যাপারটা রয়েছে তার হচ্ছে এর কিছু ইউজুয়ালিটি না কি বলবো, ইউজফুলনেস আছে, গুরুত্ব রয়েছে। ইউজফুলনেস তার মানে এটা দিয়ে আমরা বেশ কিছু জিনিস জানতে পারি। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে পরিমাণ সম্পর্কে আইডিয়া পাই, পরিমাণ জানতে পারি। হ্যাঁ, এটা তো একটু আগেও জানলাম, পরিমাণ জানতে পারি। এর পাশাপাশি আমরা যে জিনিসটা জানতে পারি সেটা হচ্ছে একটা এককের সাথে অন্য এককের সম্পর্ক জানতে পারি, অন্য এককের সম্পর্ক জানতে পারি। হলো? আচ্ছা, একটা এককের সাথে অন্য এককের সম্পর্ক বলতে আমি কি বোঝাতে চাইলাম, বুঝতে পারলে? না স্যার পারলাম না। তাহলে বলবে তো 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম, এটা কি করে লিখতে পারছো? যদি তোমার গ্রাম আর কেজির সম্পর্কে আইডিয়া না থাকে বা এর কনভার্সনটা তুমি যদি করতে না পারো, তাহলে কি এটা লিখতে পারতে? পারতে না। তাহলে একটা রাশির সাথে, সরি মানে একই রাশি, দুটোই ভরের একক, দুটোই ভরের হ্যাঁ ভর ভর জাতীয় রাশির, কিন্তু একটা অন্য রাশি, একটা অন্য একক আর একটা অন্য একক, দুটো এককের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। এ হচ্ছে ব্যাপার। এছাড়াও আর একটা জিনিস লেখা যেতে পারে, লিখবো বললে, সেটা হচ্ছে ইউনিটের সাহায্যে একাধিক একককে কম্পেয়ার করতে পারি, একাধিক একককে কম্পেয়ার বা তুলনা করতে পারি, তুলনা করতে পারি। মানে মানে এই যে তুমি বলছো যে 1 কেজি ইজ মোর দেন 1 গ্রাম, কি করে বলতে পারছো? নিশ্চয়ই তোমার জানা আছে যে 1 কেজিটা মানে কত গ্রাম, না জানা থাকলে বলতে কি করে? অ্যাগ্রি করবে নিশ্চয়ই প্রত্যেকটা জিনিসের উপরে। তাহলে এখানে আমাদের হচ্ছে ইউনিটের ইউজফুলনেস। এবার ইউজফুলনেস তো জানলাম, এবার এর করসপন্ডিং আরেকটা কপি মারবো। এবার কপি মেরে পরে আবার ডিলিট করব। যে বিষয়গুলো আরেকটু আমাদেরকে জানতে হবে সেইটা হচ্ছে কিন্তু আমাদেরকে এই বেস ইউনিট মানে এই ক্লাসিফিকেশনে এবার যাচ্ছি। এবার আমি যাচ্ছি ক্লাসিফিকেশনে। ক্লাসিফিকেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিট কিন্তু বেসিক্যালি 3 প্রকারের। এই যে দেখতে পাচ্ছ এখানে 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের। তিনটে বলে দিই। বেস ইউনিট মানে হচ্ছে যে এককগুলো অন্য রাশির উপর নির্ভরশীল নয়, বলতে পারি আমরা ইন্ডিপেন্ডেন্ট। এমন পৃথিবীতে 7টি রাশি আছে, 7টি একক রয়েছে, 7টি একক রয়েছে। সে 7টি আলোচনা করবো, চিন্তা নেই। 9 থেকে পড়ছে এগুলো, একটু তো বেসিক আইডিয়া থাকবেই। এবার হচ্ছে ডিরাইভড ইউনিট, এই 7টা বাদ দিয়ে বাকি সবাই যারা ডিপেন্ডেন্ট, ওই 7টার উপরে ডিপেন্ডেন্ট। এবার হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিটস, মানে এদের গল্পটা কি বলো না, এদের গল্পটা হচ্ছে ঠিক মানে ওই নির্লজ্জ বেহায়ার মতন, মানে কি সব বলে দিচ্ছি। বিষয়টা হচ্ছে এদের না মাত্রা নেই, কি জ্বালাতন বলতো। এদের মাত্রা নেই কিন্তু একক আছে, একক আছে, একক আছে। এরা কেবল ওই দুজনই আছে, একটা হচ্ছে কোণ যার একক হচ্ছে রেডিয়ান, আর আরেকটা হচ্ছে ঘনকোণ যার এককটা হচ্ছে স্টেরেডিয়ান। ব্যাস, এই দুটোই আছে, আর নেই। তাহলে এই 7টার একটু গল্প করে নি। 7টা মৌলিক একক, বাংলায় বলে মৌলিক একক। তো একক কাকে রিপ্রেজেন্ট করে? একক ডেফিনেটলি কোনো না কোনো, এটা হবে ঠিক। হ্যাঁ রাইট হচ্ছে না, এটা হবে ঠিকঠাক। হ্যাঁ এ তো ঠিক আছে। একক ডেফিনেটলি কোনো না কোনো রাশিকে নিশ্চিত করে। তাহলে 7টা রাশি একটু বলে দিই একে একে। প্রথমত হচ্ছে আমাদের দৈর্ঘ্য, দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভর, তৃতীয়ত হচ্ছে আমাদের সময়, চতুর্থত হচ্ছে আমাদের উষ্ণতা বা তাপমাত্রা, পঞ্চমত হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে আমরা কারেন্ট বলি,
ষষ্ঠত আমাদের হচ্ছে পদার্থের পরিমাণ, যে কতটা অ্যামাউন্টের সাবস্টেন্স রয়েছে, পদার্থের পরিমাণ। এবং সপ্তমত আমাদের রয়েছে দীপন প্রাবল্য। একটু একটু মনে পড়ছে তাই না ক্লাস 9-এরটা? একটু একটু মনে পড়ার তো কথা, ক্লাস 9-এর এত কিছু জিনিস মনে রয়েছে, এইটাই মনে নেই? এ বাবা! দৈর্ঘ্যের এককটা হচ্ছে মিটার, ভরের এককটা হচ্ছে কেজি, আমি শুধু এসআই গুলো লিখছি। সময় যে কোনো পদ্ধতিতেই সেকেন্ড, উষ্ণতা কেলভিন, তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, এর সাথে সাথে পদার্থের পরিমাণ হচ্ছে মোল, এবং দীপন প্রাবল্য হচ্ছে আমাদের ক্যান্ডেলা। বলো, শর্টেড আছে, মাথায় ঢুকলো? চলো, তাহলে এটা হচ্ছে এবার এই 7টা বাদ দিয়ে যাবতীয় কিছু তুমি পড়েছো, এই 7টা বাদ দিয়ে তুমি যাবতীয় কিছু পড়েছো, এই প্রত্যেকটা জিনিসই কি, এই প্রত্যেকটা, এই তো মুশকিল, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে, ভরটা লেখাটা ঠিক হলো না, আমি একটু ভালো করে লিখে দিই ভরটা। এই প্রত্যেকটা জিনিসই কি, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে, 7টা জিনিস বাদ দিয়ে প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের ডিরাইভড ইউনিট। বাকি সবাই ডিপেন্ডেন্ট, এই 7টাকে দিয়ে বাকিগুলো বানানো হবে। তোমাকে যদি বলা হয় ক্ষেত্রফল বার করতে, দেখো এই সাইডে একটু করে দিই ছোট করে, ক্ষেত্রফল বার করতে তুমি কি করে বার করো? দৈর্ঘ্য গুণিত প্রস্থ করো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ করো। তাহলে দৈর্ঘ্যের জন্য হচ্ছে মিটার, প্রস্থের জন্য একটা মিটার, হয়ে গেল মিটার স্কয়ার। তাহলে কার উপরে নির্ভর করলে? তুমি দৈর্ঘ্যের উপরে। চাই তোমাকে যদি আমি বলি ঘনত্ব বার করো, ঘনত্ব তুমি কি করে বার করবে? ঘনত্ব বার করবে ভর ডিভাইডেড বাই আয়তনের উপর। এবার আয়তন হচ্ছে মিটার কিউব, ঘনত্ব ভর হচ্ছে কেজি, তাহলে কেজি পার মিটার কিউব। তাহলে তুমি কার কার উপরে নির্ভরশীল হলে? দৈর্ঘ্যের উপরে হলে এবং ভরের উপরে হলে। এইভাবে তুমি পৃথিবীতে যাবতীয় কিছুই বানানোর চেষ্টা করো না কেন, তুমি কিছু না কিছু জিনিসের উপরে ডিপেন্ডেন্ট থাকবেই। তুমি কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কিছু বানাতে পারবে না, এক্সেপ্ট এই 7টা, এক্সেপ্ট এই 7টা। চলো এই 7টাও একটু কালার দিয়ে দিই, রাইট, এক্সেপ্ট এই 7টা। বলো, বোঝা গেল? মাথায় ঢুকলো? কোনো প্রবলেম নেই এত দূর অবধি? এবার ব্যাপারটা হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিটও বললাম, ডিরাইভড ইউনিট বললাম, এগুলো বাদ দিয়ে যাবতীয় কিছু আছে, সমস্ত কিছু হচ্ছে। এবার আমাদের যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে ডাইমেনশন অ্যান্ড ডাইমেনশনাল অ্যানালাইসিস। এখান থেকে আমি নেক্সট ডেতে পড়াবো, নেক্সট ডেতে, ঠিক আছে? আশা করি তোমাদের বুঝতে পারা গেছে, কোনো কিছু প্রবলেম নেই, কোনো কিছু সমস্যা নেই। আমি তোমাদের কাছ থেকে এখানেই মানে পারমিশন চাইবো, এবং তোমাদেরকে একটা খুব ভালো রকম করে একটা থ্যাংক ইউ বলে দেবো। তোমাদেরকে কি বলবো? একটা থ্যাংক ইউ বলবো। এখান থেকে আমি নেক্সট ক্লাসে রান করব, কোনো প্রবলেম নেই। ডাইমেনশনাল অ্যানালাইসিস এখান থেকে আবার স্টার্ট করব। সবাইকে থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাবা মার সম্মান করবে, এবং তার সাথে সাথে পড়াশোনা করতে থাকবে। অল দ্য ভেরি বেস্ট, সবাইকে টাটা, টেক কেয়ার।